যাওয়া চর্বির ভান, মৌখিক পারলৌকিক বন্ধা দোকান, ব্যথা ব্যথা। এই আমার পাগলা গারদে চেহারা হারানো অপরাধ বোধে, চামড়া খসানো তারাদের রং চটে যায়। সাপ দিয়ে ইম্যাচিওর ঝোঁকে খুন করে অবতার প্রগতির শোকে, মারিচের মরা ছায়া লেগে থাকে শিশিরের গায়ে। আমি কেউ নই, আমি কেউ নই কোনো ঘটনায়, আমি কেউ নই, আমি কেউ নই, আমি কেউ নই কোনো ঘটনায়, আমি কেউ নই। 2007 সাল, আমি তখন ক্যাকটাসের ফাউন্ডার মেম্বার সিদ্ধার্থ, ওর বাসায় থাকি, আমি আরও একসাথেই থাকি তখন। সো সিদ্ধার্থ আমাকে প্রায় খুঁজে পেয়েছিল এরকম একটা জায়গা থেকে। আমি সিদ্ধার্থকে ফোন করে গেছিলাম যে আমি গান লিখি। এইভাবে শুরু হয়েছিল আমাদের একসাথে থাকা, একসাথে মিউজিক করা। এবং উনি তখন অলরেডি একজন আইকন, এবং আমি ওনাকে দেখে শিখছি। আমি লিখতে পারতাম। আমার বাবার নাম হচ্ছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বাচ্চু ব্যানার্জি। সো আমি তখন লিখতে পারতাম, কিন্তু আমার লেখাটা যে পরিশীলন বা লেখাটা যে আরও ম্যাচিওর করবে, গ্রো করবে, তার জন্য আমার কলকাতার এমন একটা জায়গা, একটা স্থান দরকার ছিল যেখানে সবাই আসে, যেখানে আমি আমার গান বা আমার শিল্প কোন জায়গায় যাচ্ছে বা কিছু হতে পারে কিনা, এরকম একটা স্থান আমি খুঁজছিলাম। এবং সিদ্ধার্থ আমাকে সেই স্থানটি দেন। সেখানেই আস্তে আস্তে আলাপ হলো লক্ষ্মীছাড়ার গৌরব চট্টোপাধ্যায় গাবু, এবং ক্যাকটাসের কিবোর্ড প্লেয়ার সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় বুটি, পরবর্তীকালে কেন্দ্রাকার মৈনাকনাক বাম্পি চৌধুরী, এবং সিক্সথ ভেদার শুভ্র আমার ছোটবেলাকার বন্ধু। সিক্সথ ভেদা এবং ও আর আমি মিলে একসাথে করতাম। সিক্সথ ভেদা তখন পূর্ব ভারতের একমাত্র ব্যান্ড যে বাচ্চা কিছু ছেলে তামাম ভারতবর্ষে হিন্দিতে এবং উর্দুতে গান নিজেরা লিখে, এবং তারা সবাই বাঙালি, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে বেড়াচ্ছে। এটা একটা বিষয় তৈরি হয়েছিল, এবং একটা হিন্দি রকের, মানে পূর্ব ভারতে হিন্দি রকের একটা ফাউন্ডিং ফাদার, এরকম একটা জায়গায় সিক্সথ ভেদা চলে গেছিল। তো সেই সময় যেটা হয় যে আমার যে গানগুলো ছিল, সেই গানগুলো আমি সিদ্ধার্থকে শোনাতে, সিদ্ধার্থ বলে গানগুলো তোর বয়সের তুলনায় অনেক ম্যাচিওর। সো আমার মনে হয় যে এইটা নিয়ে তখন বিভিন্ন আর্টিস্টদের কাছে উনি নিয়ে যান আমাকে, এবং সেখানে গিয়ে যেটা হয় যে তারা সবাই ইন্টারেস্টেড হন। আসলে কেউ এমন ছিল না যারা ইন্টারেস্টেড হননি। এবং এই গাবুদা, তারপর বুটিদা, বাম্পিদা, এরা সবাই মিলে আমাকে জয়েন করে। এই লাইন আপটাই কিন্তু একসাথে বাজাতো, এবং বাজানো হতো হচ্ছে বুটির বাড়ির রিহার্সাল প্যাডে। বুটির বাড়ির রিহার্সাল প্যাড কলকাতার খুব বিখ্যাত একটা রিহার্সাল প্যাড ছিল, লাউড হাউস। জেমস ভাই আসেন, বাচ্চু ভাই পারফর্ম করেন, মাইলস এসে ওখানে পারফর্ম করেন। যখন ওখানে শোতে বাংলাদেশের ব্যান্ডরা যান, বুটির লাউড হাউস হচ্ছে একদম পার্মানেন্ট একটা, কি বলবো, আড্ডা এবং রিহার্সাল করার একটা জায়গা ছিল। এবং আস্তে আস্তে সিক্স ভেদা হলো, পরবর্তীকালে ক্যাকটাস, আমি অ্যাজ আ কম্পোজার থেকে আমি অ্যাজ আ সিঙ্গার জয়েন করি। অ্যাজ আ সিঙ্গার আই জয়েন ক্যাকটাস, এবং সিঙ্গার কম্পোজার। তারপর ক্যাকটাস 2019 সালে 28 বছরের জার্নির পর স্থগিত হয়ে গেল। সো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি তখন ফিল্মস করছি, কিন্তু আমার তো এই গানগুলো 10 বছর ধরে বিভিন্ন লোকের হাত ঘুরে এসছে, কিন্তু কোনো রকমভাবেই গানগুলো রিলিজ হচ্ছিল না। তখন এই প্যান্ডেমিকের সময় আমার মনে হলো যে এই ধরনের গানগুলো আসলে খুব তথাকথিত শ্রুতিমধুরতা নেই। এই গানগুলোর প্রত্যেকটা গানের একটা মেলোডি আছে, প্রত্যেকটা সঙ্গীতের মেলোডি আছে। এই গানগুলোর ক্ষেত্রে এই মেলোডিটা অনেকটা কঠিন, একটু হার্ড মেলোডি। ইটস নট ভেরি সফট অর ইটস নট ভেরি সুদিং, যেটা আপনার কানকে আরাম দিতে পারে। এটা আপনাকে ডিস্টার্ব করবে, এর বয়ান, এর লিরিক আপনাকে ডিস্টার্ব করবে। আমার কাছে এরকম 6টা গান ছিল, এবং তার থেকে 2টো গান আমি জাতিস্বর সিনেমায় দিয়ে দিই। তারপর পরে থাকে 4টে গান। এই 4টে গান নিয়ে আমরা মারিচ অ্যালবামটি ডিজাইন করি। এবং এরকম একটু অশান্ত সময় যখন
এত মানুষ মারা যাচ্ছে এই প্যান্ডেমিকের এই অতিমারির প্রভাবে, এবং দৈনন্দিন জীবনটা একটা মানে ব্যক্তিগত সার্ভাইভালের জায়গায় আমরা সবাই দাঁড়িয়ে আছি। যার যার নিজের বেঁচে থাকার লড়াইটা এখন, পরিবারকে দেখার আগে নিজেকে বাঁচানোটা এখন জরুরি হয়ে যাচ্ছে। সো এরকম একটা জায়গায় যেখানে মানবতা তার চূড়ান্ততম প্রকাশের পরীক্ষা দিচ্ছে, এরকম একটা জায়গায় আমার মনে হচ্ছে এই অশান্ত সময় মারিচই একমাত্র অশান্তির অ্যালবাম হতে পারে। মারিচ হচ্ছে আমাদের অ্যালবামের শেষ গান। প্রথম গান হচ্ছে নীল ডাউন, পরের গানটি হচ্ছে আত্মহত্যার গান, তারপর আসছে পারভিন সুলতানা, এবং অবশেষে হচ্ছে মারিচ। এই 4টি গান আমার মানে আমরা তো যেভাবে গান লিখি, যে ফরমাইশি গান লিখি, ভালোবেসে গান লিখি, দুঃখ পেলে গান লিখি, মারিচ সে এই 4টি গানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই 4টি গানই ব্যক্তিগত জীবনের বিভিন্ন উপলব্ধি, বিভিন্ন ঘটনা দেখা, এবং সেগুলো সব প্রচণ্ড অপ্রীতিকর কিছু ঘটনা দেখা, শোনা, অনুভব করা, এই জায়গা থেকে মারিচের 4টি গান লেখা হয়েছে। আর মারিচ নামটা দেওয়া হয়েছে এই কারণে, মারিচ হচ্ছে সেই রাক্ষস যেই রাক্ষসের কোনো মানে আসল মুখটা কেউ জানে না। আসল রাক্ষসটাকে, মারিচ নামক ওই রাক্ষসটিকে কেমন দেখতে এটা কিন্তু কোথাও বয়ান করা নেই। বয়ান করা হয়েছে সোনার হরিণ। সোনার হরিণ হচ্ছে আমাদের বাঙালি সমাজের আলটিমেট ইউটোপিয়া। যে আপনারা যে যাই বলুন ভাই, আমার তো সোনার হরিণ চাই, কবি বলে গেছেন। তো সেই জায়গা থেকেই যে সোনার হরিণটাই হচ্ছে আলটিমেট গোল। এই সোনার হরিণ হচ্ছে অন্যের স্বপ্নকে বাঁচা, নিজের স্বপ্নকে ভুলে গিয়ে। তো মারিচ হচ্ছে সেইটা যে তার আসল মুখটা নিয়ে আসছে, আসল প্রকাশটা নিয়ে আসছে, যে আমরা আমাদের নিজেদের স্বপ্নগুলো বাঁচবো, থেমে যাবে না, চলতে থাকবে। এইভাবেই মারিচ অ্যালবামটা ডিজাইন করা। নীল ডাউন হচ্ছে যে আমরা পানিশমেন্ট পেতাম ছোটবেলায় স্কুলে, যে নীল ডাউন। নীল ডাউনের মানেটা হচ্ছে ঝুঁকে যাওয়া, যে সামাজিক পরিস্থিতি বা চারপাশে যা ঘটবে, যা ঘটছে, সে কোথাও না কোথাও গিয়ে আপনাকে প্রভাবিত করবে ঝুঁকে যেতে, বেন্ড হতে, ফ্লেক্সিবল হতে, নইলে আপনি ভেঙে যাবেন বা আপনাকে শেষ করে দেওয়া হতে পারে, চেপে দেওয়া হবে বিভিন্ন ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে নীল ডাউন, যে তুমি বাতিল করতে পারো আমাকে আজ অবধি, যত যত্নে লেখা খসড়া ভুলে যেতে বলো যদি। এই প্রথম 4টে লাইন দিয়ে নীল ডাউনটা শুরু হচ্ছে, যে সব রকমের ভাবেই তো এই অবজ্ঞার সম্মুখীন আমরা, সব বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক, শৈল্পিক জীবনের অনেক ক্ষেত্রে আমরা এইভাবে আমাদেরকে কি বলবো, ডিফেম করা হয়, ডিপ্রাইভ করা হয়। অনেকেই করেন, কাজের জায়গায় হয়েছে, ব্যক্তিগত জীবনে হয়েছে। তো ওই ঝোঁকাটা কিভাবে হয়, ঝোঁকার গল্প, এটা একটা ঝুঁকে যাওয়ার গান। যে যেই বলুক যে নীল ডাউন 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 ডাউন, তো সুরটাও ওইভাবেই নামে। নীল ডাউনটা যেভাবে আমরা বলি, এবং আপনারা ট্রেলার তো অলরেডি বেরিয়ে গেছে, আগামী 10 তারিখে এটি রিলিজ করতে চলেছে, তখন আপনারা বাকি গানটা শুনতে পারবেন। যে এই গান, এই অ্যালবামটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটার লিরিকটা খুব ইম্পর্টেন্ট এই অ্যালবামে। এই গানটা যত না বেশি যন্ত্রের, তো তার থেকে বেশি হচ্ছে লিরিক, এবং তার যে সমস্ত মিউজিক মিলে সেই লিরিকটাকে এনহ্যান্স করছে। সো এই লিরিকটাকে যদি আমাকে প্রাধান্য দিতে হয়, আমাকে নিতেই হবে সেই সমস্ত বেস্ট মানুষদের যারা এটি বোঝেন এবং হয়তো আমার থেকেও বেটার বোঝেন। এবং এই যারা কাজ করছেন, শুভ্র আমার বন্ধু এবং বাকি 3জন, এরা কিন্তু কলকাতার রক লেজেন্ডস, এবং এনারা এমন কিছু সময় গেছে যা এনারা আমার জীবনে, ব্যক্তিগত জীবনে অনেক অবদান রেখেছেন, গাবু, বুটি, বাম্পি। এছাড়াও আমার কি বলবো, আমি যখন কম্পিটিটর ব্যান্ড হিসেবে যেতাম, এনারা আমার বিচারক হতেন। আজকে এনারা আমার সহকর্মী, এবং এনারা এই গানের টানে এসেছেন। কিন্তু এই কোলাবোরেশনটা গানের টানে হয়েছে, যে হ্যাঁ ওই গানগুলো তো আমরা বাজাবো বলেছিলাম, আজ পর্যন্ত সাকি কাউকে দেয়নি গানগুলো বাজানোর জন্য, এবং আজকে আবার তৈরি করার এই প্রসপেক্টটা তৈরি হচ্ছে। সো হ্যাঁ, আমরা একসাথে বাজাবো। এইভাবেই নীল ডাউন গানটা। নীল ডাউন একটি হন্টেড সং, যেটি আপনাকে হন্ট করবে। শিল্প আমার কাছে 2 ধরনের হতে পারে, যেটা আপনাকে আরাম দেবে মানসিকভাবে, আর যেটা আপনাকে আরাম দেবে না। এই অ্যালবামের প্রতিটি গান আপনাকে আরাম দেবে না। আপনি এই গানটা আনন্দর সময়, চূড়ান্ত তুরীয় দশায় আপনি এটা শুনতে পারবেন না। এই গান আপনার যখন রাগ হবে, তখন এই গানটা আপনার রাগটাকে আরো বাড়িয়ে তুলবে। তারপর যদি আপনার লিরিকটা ভালো লাগে, তাহলে দেয়ার উইল বি সাম, কি বলবো,
আমি এইভাবে বলি, মানে খুব সোজাভাবে বলি, সেটা হচ্ছে সুপারস্টার ইগো একটা কাজ করে সবসময়। সুপারস্টার ইগো, যে ক্যাকটাস করতে গিয়েও সেই সুপারস্টার ইগোটা কাজ করেছে, কে বড়, কে অফিসিয়ালি ফ্রন্টম্যান, কার ক্যামেরায় কে এগিয়ে আসছে, কে বাইট দিচ্ছে। এবং সেক্ষেত্রে কি হয়, প্রতিবার মানে সিঙ্গাররা চান বা না চান এই ইগোর মানে গান পয়েন্টে তারা থাকেন। সিঙ্গার বা কম্পোজার যারা মঞ্চে মাইকটা নিয়ে দাঁড়ান, তারা কিন্তু সবসময় একটা গান পয়েন্ট থাকে, কারণ তাদের মুখের উপর আলোটা বেশি পড়ে, কিন্তু তাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি। আমি সাম্যে বিশ্বাস করি, আমি ব্যান্ড ইকুয়ালিটিতে বিশ্বাস করি, কারণ আমি দল করেই বড় হয়েছি, সুতরাং দলে বড়দের কাছ থেকে আমি সাপোর্ট পেয়েও বড় হয়েছি। ইগোটা আমাদের এখানে এটাই সমস্যা হয়নি। কারণ ঘটনাটা হচ্ছে, ধরুন এনারা কেউ না কেউ আমার সাথে কখনো না কখনো ফিল্মে কাজ করেছেন, তাদের ফিল্মে আমি কাজ করেছি, তো সবসময় তাদের সুরে আমি সবসময় লিখছি। আমরা ব্যক্তিগতভাবে আমরা কি বলবো, আনন্দ অনুষ্ঠান আমরা একসাথে পালন করি। আমরা কিন্তু সবসময় মানে ঈদ হোক কি হোলি হোক বা কি দীপাবলি হোক, যাই হোক না কেন, এই 4-5 জনের এবং পরিবার সমেত আমরা কোথাও কাউর একজনের বাড়িতে জমায়েত হই। আমরা মোস্ট অফ দ্য টাইম বুটির বাড়িতে আমরা জমায়েত হই, অনেক পুরনো একটা 1901 সালের বাসায় আমরা ওখানে বসি, এবং ওখানেই আমরা বিভিন্ন ধরনের গান শুনি, ঘুরি, এইভাবে আমরা কিন্তু পরিবারের মতো। আমাদের মধ্যে ইগোটা সেইভাবে নেই, ইগোটা ওইভাবে আসেনি। এই অ্যালবামের ক্ষেত্রে এই কারণেই তো বলছি যে এই অ্যালবামটা অশান্তির অ্যালবাম, কিন্তু অ্যালবামের কাজটা অনেক আরামদায়ক হচ্ছে আপাতত। মানে দুই পার্ট থেকেই কোনো জায়গা থেকেই কোনো অশান্তি অ্যালবামটা তৈরি করতে হয়নি। ক্রিয়েটিভ অশান্তি সবসময়ই থাকতে পারে, এটা বাড়বে, এটা কমবে, আচ্ছা এটা অ্যাড হবে, এটা মাইনাস হবে, সেভাবে কিছু হয়নি। আর আমার ক্ষেত্রে আমার একটা অপার শ্রদ্ধা আছে এনাদের উপর, ওনারা সেটা অনুভব করতে পারেন। তো আমি এমন কিছু বলি না বা আমি এমন কিছু করবো না যেটা ওনাদেরকে আহত করে। তুমি আমায় তখন দুঃখ বলে ডেকো, তুমি আমার